Feel for philosophy. Feel the thought, think the feeling. আমাদের এই নতুন আলোচনায় আপনাদের স্বাগতম। আজকের বিষয় হল গণমাধ্যম নীতিবিদ্যা বা মিডিয়া এথিক্স। এই আলোচনায় উঠে আসবে গণমাধ্যম নীতিবিদ্যার সংজ্ঞা, প্রকৃতি, পরিসর এবং ঐতিহাসিক বিকাশ। গণমাধ্যম কিভাবে সমাজকে প্রভাবিত করে? সংবাদ পরিবেশন কি শুধুই তথ্য দেওয়া, নাকি এর সঙ্গে যুক্ত থাকে দায়িত্ব, মূল্যবোধ ও নৈতিকতা? এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আলোচনা। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। উপস্থাপনায় ফিল ফর ফিলসফি। মিডিয়া এথিক্স বা গণমাধ্যমের নীতিশাস্ত্র শব্দ দুটো শুনলে কেমন যেন একটা ধাঁধা মনে হয়, তাই না? যে জগৎটা সারাক্ষণ খবর, ব্রেকিং নিউজ আর বিক্রির চাপে দৌড়াচ্ছে, সেখানে নীতি নৈতিকতার জায়গাটা ঠিক কোথায়? আজ আমরা এই জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক গভীর আলোচনায় ডুব দেব। আমাদের কাছে যে সোর্সগুলো এসেছে সেগুলো কিন্তু বেশ চমকপ্রদ। এখানে মিডিয়া নীতিশাস্ত্রের যে দার্শনিক ভিত্তি, সেখান থেকে শুরু করে প্লেটোর প্রাচীন উদ্বেগ, এমনকি আজকের কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন চ্যালেঞ্জ সবই তুলে ধরা হয়েছে। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই আপাত বিরোধী ধারণাটার একটু জট ছাড়ানো। মানে গণমাধ্যমের নীতিশাস্ত্র আসলে কি, এর ভিত্তি কোথায়, আর সময়ের সাথে এটা কিভাবে বদলেছে সেটা সহজে বোঝা। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে একটা প্রশ্ন মাথায় আসছে। নীতিশাস্ত্র তো জীবনের সব ক্ষেত্রেই দরকারি, কিন্তু মিডিয়া এথিক্স বলে আলাদা করে আলোচনার প্রয়োজনটা কেন? মানে একজন সাংবাদিকের নীতিবান হওয়া কি একজন সাধারণ মানুষের নীতিবান হওয়ার থেকে আলাদা কিছু? খুব ভালো একটা প্রশ্ন। আর এখানেই বিষয়টা একটা ইন্টারেস্টিং মোড় নেয়। মিডিয়ার এথিক্স আসলে ফলিত নীতিশাস্ত্র বা অ্যাপ্লাইড এথিক্সের একটা শাখা। এর মানে হলো এটা সাধারণ নৈতিকতার যে নিয়মগুলো আছে সেগুলোকে সাংবাদিকতার মতো একটা বিশেষ পেশার নির্দিষ্ট কিছু উভয় সংকটের ওপর প্রয়োগ করে। যেমন ধরুন, একজন আইনজীবীর কর্তব্য হল তার মক্কেল দোষী জেনেও তাকে বাঁচানো। এটা তো সাধারণ নৈতিকতার সঙ্গে ঠিক মেলে না। ঠিক তেমনি সাংবাদিকতারও কিছু নিজস্ব নৈতিক চ্যালেঞ্জ আছে। যেমন ধরুন, কোনো বড় কেলেঙ্কারি ফাঁস করার জন্য হয়তো পরিচয় গোপন করা বা মিথ্যা বলা। ঠিক তাই। আর এখানেই দার্শনিক ম্যাথিউ কিয়ারানের কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি বলছেন, ভালো সাংবাদিকতা আর নৈতিকতার মধ্যে কোনো বিরোধ নেই, বরং এরা একে অপরের পরিপূরক। পরিপূরক কিভাবে? কারণ সত্য অনুসন্ধান করা, এটাই তো একটা বড় নৈতিক কাজ, তাই না? যখন কোনো সাংবাদিক তথ্য বিকৃত করেন, তখন তিনি শুধু একটা অনৈতিক কাজই করছেন না, তিনি আসলে একজন খারাপ সাংবাদিকও বটে। তার মূল পেশাগত দায়িত্বটাই তো তিনি পালন করতে ব্যর্থ হচ্ছেন। কিন্তু একটা বড় সংশয় তো এখানে থেকেই যায়। সাংবাদিকরা কাজ করেন বাস্তব তথ্য বা ফ্যাক্টস নিয়ে, আর নীতিশাস্ত্রের জগৎটা হলো মূল্যবোধ বা ভ্যালুজ নিয়ে। এই দুটো জগৎ কি পুরোপুরি আলাদা নয়? এই বিভাজনটাই মিডিয়া এথিক্সের সবচেয়ে বড় বিতর্কের জায়গা। আমাদের সোর্সগুলোতে দুটো প্রধান দার্শনিক তত্ত্বের কথা বলা হয়েছে, যা ফ্যাক্টস আর ভ্যালুসের মধ্যে একটা সেতু তৈরির চেষ্টা করে। প্রথমটি হল কনসিকুয়েন্সিয়ালিজম বা পরিণামবাদ, যার সবচেয়ে পরিচিত রূপ হল ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ। সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক কল্যাণ, এই ধারণাটা, তাই তো? একদম। এই তত্ত্ব অনুযায়ী কোনো কাজের নৈতিকতা নির্ভর করে তার ফলাফলের উপর। ধরা যাক, একজন সাংবাদিক এমন একটা গোপন সরকারি নথি ফাঁস করলেন যাতে হয়তো দেশের নিরাপত্তা কিছুটা ঝুঁকির মুখে পড়তে পারে, কিন্তু এর ফলে একটা বিশাল দুর্নীতি সামনে চলে আসবে যা লক্ষ লক্ষ সাধারণ মানুষের উপকার করবে। উপযোগবাদের দৃষ্টিকোণ থেকে এই কাজটা নৈতিক বলে ভাবা যেতে পারে, কারণ এর সামগ্রিক ফলাফলটা জনগণের জন্য বেশি কল্যাণকর। তার মানে একটা ভালো ফলাফলের জন্য প্রয়োজনে কোনো নিয়ম ভাঙা যেতে পারে। কিন্তু সব ক্ষেত্রে কি এটা ঠিক? ধরা যাক, একজন সাংবাদিক কোনো হুইসেল ব্লোয়ার বা গোপন সোর্সের নাম প্রকাশ করে দিলেন, কারণ তাতে হয়তো বিরাট দুর্নীতি ফাঁস হবে আর অনেকের ভালো হবে। কিন্তু সোর্সের প্রতি তার যে একটা কর্তব্য ছিল বা তার জীবনের যে ঝুঁকি তৈরি হলো, সেটার কি হবে? এই দ্বন্দ্ব নিয়ে সোর্সগুলো কি বলছে? চমৎকার প্রশ্ন। আর এটাই আমাদের দ্বিতীয় তত্ত্বে নিয়ে আসে। সেটি হল ডিওন্টলজি বা কর্তব্যবাদ, যা মূলত জার্মান দার্শনিক ইম্যানুয়েল কান্টের ধারণার উপর ভিত্তি করে তৈরি। এই তত্ত্বটা বলে, কাজের ফলাফল যাই হোক না কেন, কিছু কাজ জাতগতভাবেই সঠিক বা ভুল। কিছু নৈতিক কর্তব্য আছে যা আমাদের সব সময় পালন করতে হবে। অর্থাৎ
এখানে ফোকাসটা ফলাফলের ওপর নয়, বরং কাজের পেছনের উদ্দেশ্য বা কর্তব্যের ওপর। ঠিক। একজন সাংবাদিকের প্রধান কর্তব্য হল সত্য বলা, নির্ভুল থাকা এবং তার সোর্সকে রক্ষা করা। কর্তব্যবাদ অনুযায়ী সোর্সের নাম প্রকাশ করাটা অনৈতিক, কারণ এটা প্রতিজ্ঞা ভঙ্গের শামিল। যদিও এর ফলাফল হয়তো ভালো হতে পারত। এখানেই তো সাংবাদিকরা রোজকার জীবনে উভয় সংকটে পড়েন। জনগণের প্রতি কর্তব্য, তথ্যের উৎসের প্রতি কর্তব্য, নাকি তাদের নিয়োগকর্তার প্রতি কর্তব্য, কোনটা আগে আসবে? এর কোনো সহজ উত্তর নেই। এখানেই তো বিষয়টা আসলেই আকর্ষণীয় হয়ে উঠছে। একদিকে আদর্শ, অন্যদিকে কঠিন বাস্তবতা। আচ্ছা, সাংবাদিকতার এই যে মহান আদর্শগুলোর কথা যদি বলি, যেমন সত্য, নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা, এগুলো তো গণতন্ত্রের স্তম্ভ হিসেবে ধরা হয়। অবশ্যই। আমেরিকার সোসাইটি অফ প্রফেশনাল জার্নালিস্টসের নীতিমালায় একটা অসাধারণ কথা বলা হয়েছে। কি কথা? জনগণের জ্ঞানার্জনই ন্যায় বিচারের অগ্রদূত এবং গণতন্ত্রের ভিত্তি। মিডিয়াকে এই জন্যেই তো ফোর্থ এস্টেট বা চতুর্থ স্তম্ভ বলা হয়। তার কাজই হল ক্ষমতাশালীদের ওপর নজর রাখা। কিন্তু এই আদর্শ বাস্তবে প্রয়োগ করতে গিয়েই সাংবাদিকরা প্রতিনিয়ত নৈতিক দোটানায় পড়েন। আর সবচেয়ে বড় দোটানার একটা সম্ভবত ব্যক্তিগত গোপনীয়তা বনাম জনস্বার্থের অধিকার। কারোর ব্যক্তিগত জীবনে উকি দেওয়া কি সাংবাদিকতার কাজ হতে পারে? সাধারণত না। সোর্সগুলো বলছে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার মানুষের একটা মৌলিক অধিকার। কিন্তু প্রশ্নটা হলো, কোনটা ব্যক্তিগত আর কোনটার জনস্বার্থের বিষয়, সেই সীমারেখাটা কোথায় টানব? ধরুন, একজন প্রভাবশালী রাজনীতিবিদ গোপনে দুর্নীতি করছেন। সেই তথ্য যদি তার ব্যক্তিগত ডায়েরিতেও লেখা থাকে, সেটা ফাঁস করা কি তার গোপনীয়তার লঙ্ঘন হবে? ম্যাথিউ কিয়ারান তো এই বিষয়ে বলেছিলেন, তাই না? যে এই ক্ষেত্রে বিষয়টা আর ব্যক্তিগত থাকে না, কারণ ওই রাজনীতিবিদের কাজের প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। এটা তখন জনস্বার্থের বিষয় হয়ে দাঁড়ায়। একদম। কিন্তু এই সীমারেখাটা যখন অস্পষ্ট হয়ে যায়, তখনই বিপদ ঘটে। যখন জনস্বার্থের নামে শুধু মানুষের কৌতূহল মেটানোর জন্য কারো ব্যক্তিগত ট্র্যাজেডিকে একটা চাঞ্চল্যকর খবর বানানো হয়। এর একটা মর্মান্তিক উদাহরণ হল ভারতের গুড়িয়া প্রকরণ। ঘটনাটা আমাদের শ্রোতাদের জন্য একটু বিস্তারিত বললে ভালো হয়, কারণ এটা মিডিয়ার ক্ষমতার একটা ভয়ঙ্কর দিক তুলে ধরে। নিশ্চয়ই। গুড়িয়া নামে এক তরুণীর স্বামী ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সৈন্য। কার্গিল যুদ্ধের পর তিনি নিখোঁজ হয়ে যান। প্রায় 5 বছর পর যখন ধরে নেওয়া হয় যে তিনি আর বেঁচে নেই, তখন পরিবার গুড়িয়ার আবার বিয়ে দেয়। কিন্তু তার দ্বিতীয় বিয়ের কিছুদিন পরেই যখন তিনি গর্ভবতী, তখন এক নাটকীয় পরিস্থিতিতে তার প্রথম স্বামী পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন। আর ঠিক তখনই মিডিয়া, বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো এই ঘটনাটার উপর ঝাঁপিয়ে পড়েছিল। হ্যাঁ, এবং এটা শুধু খবর পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। মিডিয়া এটাকে একটা রিয়ালিটি শো বানিয়ে ফেলেছিল। রিয়ালিটি শো? হ্যাঁ, কোন স্বামীর কাছে গুড়িয়া ফিরে যাবে, এই ব্যক্তিগত এবং যন্ত্রণাদায়ক সিদ্ধান্তটি তারা জাতীয় আলোচনার বিষয় করে তোলে। লাগাতার মিডিয়ার চাপ এবং সামাজিক পঞ্চায়েতের চাপে গুড়িয়াকে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভবতী অবস্থাতেই প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়, যার পরিণতি ছিল ভয়াবহ, মর্মান্তিক। এই প্রবল মানসিক চাপের কিছুদিন পরেই গুড়িয়া অসুস্থ হয়ে মারা যান। আর সবচেয়ে দুঃখের বিষয় হল, সোর্সগুলো বলছে যে মিডিয়া তাকে নিয়ে এত মাতামাতি করেছিল, তার মৃত্যুর পর সেই মিডিয়াই তাকে প্রায় ভুলেই যায়। খবরটা ট্রেন্ড থেকে হারিয়ে গিয়েছিল। এটা তো ইউজ অ্যান্ড থ্রো সাংবাদিকতার একটা চরম উদাহরণ, যেখানে সংবেদনশীলতার চেয়ে চাঞ্চল্য অনেক বড় হয়ে ওঠে। ঠিক। এই ঘটনাটা শুনলে মনে হয় মিডিয়ার ক্ষমতা নিয়ে এই উদ্বেগ বা ভয় তো আজকের নয়। আমাদের সোর্সগুলো বলছে এর ইতিহাস নাকি প্রাচীন গ্রিস পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, এবং এটা খুবই আকর্ষণীয় একটা বিষয়। মিডিয়া বা মাধ্যম নিয়ে নৈতিক উদ্বেগ শুরু হয়েছিল প্লেটোর সময় থেকে। প্লেটোর সময়? হ্যাঁ, যখন গ্রিসে মৌখিক সংস্কৃতি থেকে লিখিত সংস্কৃতিতে উত্তরণ ঘটছে। তার মানে কথা বলার জগৎ থেকে লেখার জগতে প্রবেশ। কিন্তু প্লেটোর এতে ভয়টা কি ছিল? লেখা তো জ্ঞানকে সংরক্ষণ করার দারুণ একটা উপায়। প্লেটোর ভয়টা ছিল বেশ সূক্ষ্ম। তিনি তার একটা বিখ্যাত ডায়ালগ ফিড্রেস এই সক্রেটিসের মুখ দিয়ে বলিয়েছেন যে লেখা বা লিখন মাধ্যমটা চিন্তাভাবনাকে মানুষের মন থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
বিচ্ছিন্ন করে ফেলে। তার মতে জীবন্ত কথোপকথন বা ডায়ালগ হল জ্ঞানের আত্মা। সেখানে প্রশ্ন করা যায়, তর্ক করা যায়, প্রেক্ষাপট বোঝা যায়। কিন্তু লেখা হল সেই জীবন্ত কথার একটা দুর্বল, নিষ্প্রাণ প্রতিচ্ছবি বা ইমেজ। একটা বই আপনাকে তথ্য দিতে পারে, কিন্তু আপনি তো বইয়ের সাথে তর্ক করতে পারবেন না। কি আশ্চর্য! এটা তো অবিশ্বাস্য। আজকের দিনে দাঁড়িয়ে আমরা ঠিক একই কথা বলি যে ইন্টারনেট বা কম্পিউটার আমাদের তথ্য দিচ্ছে, কিন্তু আমাদের গভীরভাবে চিন্তা করার ক্ষমতা বা অভ্যাসটা কেড়ে নিচ্ছে। প্লেটোর হাজার হাজার বছর আগের আশঙ্কা আজকে ডিজিটাল যুগের বিতর্কের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ঠিক তাই। আর প্লেটোর ভয়ের মূল কারণটা ছিল কনটেক্সট বা প্রেক্ষাপট হারিয়ে যাওয়া। তিনি মনে করতেন একটা বই লেখকের মনের কথা বলতে পারে, কিন্তু লেখকের সাথে তর্ক করতে পারে না। আজকের এআই এর ক্ষেত্রেও কিন্তু একই ভয়। এআই আমাদের মুহূর্তে কোটি কোটি তথ্য দিতে পারে, কিন্তু সেই তথ্যের পেছনের যে সূক্ষ্ম বিচারবোধ, মানবিক প্রেক্ষাপট বা নৈতিক বিবেচনাটা, সেটা কি দিতে পারে? এটাই হলো হাজার বছরের পুরনো বিতর্কের নতুন রূপ। তাহলে এআইকে কি সাংবাদিকতার জন্য একটা দুইধারী তলোয়ার বলা যায়? সোর্সগুলো ঠিক এই শব্দটাই ব্যবহার করছে। একদিকে এআই সাংবাদিকদের জন্য দারুণ একটা সহায়ক হতে পারে। এটা বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করতে পারে, ভুল তথ্য যাচাই করতে সাহায্য করতে পারে, সাধারণ খবর লেখা বা অনুবাদের মতো কাজগুলো দ্রুত করে দিতে পারে। তার মানে সাংবাদিকদের হাতে আরও বেশি সময় থাকবে গভীর অনুসন্ধানী সাংবাদিকতার জন্য। ঠিক তাই হওয়ার কথা, কিন্তু তলোয়ারের অন্য ধারটা অনেক বেশি ধারালো। হুম। এর নৈতিক চ্যালেঞ্জগুলো বিশাল। প্রথমত, অ্যালগোরিদমের পক্ষপাতিত্ব বা অ্যালগোরিদমিক বায়াস। এআই যে ডেটার ওপর শেখে, সেই ডেটাই যদি পক্ষপাত দুষ্ট হয়, তাহলে এআই এর তৈরি করা কন্টেন্টও সেই বর্ণ বৈষম্য বা লিঙ্গ বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে। আচ্ছা। দ্বিতীয়ত, গোপনীয়তা। খবর তৈরির জন্য এআই বিপুল পরিমাণ ব্যক্তিগত ডেটা ব্যবহার করতে পারে। তৃতীয়ত, স্বচ্ছতার অভাব। স্বচ্ছতার অভাব মানে? মানে এআই কিভাবে একটা সিদ্ধান্তে পৌঁছালো তা অনেক সময়ই একটা ব্ল্যাক বক্সের মতো, যা বোঝা খুব কঠিন। আর সবচেয়ে বড় প্রশ্ন হল দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটি। এই দায়বদ্ধতার বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। ধরুন, একটা এআই টুল ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে একটা নিউজ রিপোর্ট তৈরি হলো, আর তাতে একটা মারাত্মক ভুল তথ্য থাকলো, যার কারণে কারোর সম্মানহানি হলো বা হয়তো দাঙ্গা লেগে গেল। এর জন্য দায়ী কে হবে? সাংবাদিক, যিনি টুলটা ব্যবহার করেছেন? সংবাদ সংস্থা যারা টুলটা কিনেছে? নাকি যে কোম্পানি এআই টুলটা তৈরি করেছে? এর তো কোনো সহজ উত্তর এখনো আমাদের কাছে নেই। একদমই নেই। এজন্যই প্রায় সব নীতিমালায় বলা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত এবং দায়বদ্ধতা সবসময় মানুষের হাতেই থাকতে হবে, যাকে বলা হচ্ছে হিউম্যান সুপারভিশন। তাহলে এত সব পুরনো এবং নতুন চ্যালেঞ্জের ভিড়ে এই নীতিশাস্ত্রকে সুরক্ষিত রাখার উপায়টা কি? সরকার কি কঠোর আইন তৈরি করবে? ঐতিহাসিকভাবে মিডিয়া নিয়ন্ত্রণের দুটো প্রধান মডেল দেখা যায়। একটা হলো অথরিটেরিয়ান মডেল বা কর্তৃত্ববাদী মডেল, যেখানে সরকার মিডিয়াকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। গণমাধ্যমের শুরুর দিকে যখন শাসকরা ছাপাখানার ক্ষমতাকে ভয় পেতে শুরু করেছিল, তখন এই মডেলটাই প্রধান ছিল। আর এর ঠিক বিপরীতে ছিল লিবার্টেরিয়ান মডেল বা উদারনৈতিক মডেল, যা সংবাদ মাধ্যমের প্রায় অবাধ স্বাধীনতার কথা বলে। হ্যাঁ, যা মূলত কবি ও দার্শনিক জন মিল্টনের মার্কেট প্লেস অফ আইডিয়াজের ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। এই মডেলে মনে করা হয় সব ধরনের চিন্তাকে যদি স্বাধীনভাবে প্রকাশ করতে দেওয়া হয়, তাহলে সত্য নিজেই বিতর্কের মাধ্যমে বেরিয়ে আসবে। কিন্তু আধুনিক বিশ্বে এই দুই চরম মডেলের মাঝে একটা পথ খোঁজা হয়েছে, আর সেটাই হলো সেলফ রেগুলেশন বা স্বনিয়ন্ত্রণ। এই স্বনিয়ন্ত্রণ ব্যবস্থাটা ঠিক কেমন? এটা কি স্বেচ্ছায় ভালো হওয়ার মতো কোনো ব্যাপার? ঠিক তা নয়। এর কিছু প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, যেমন বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন বা সংগঠনের তৈরি করা কোড অফ এথিক্স বা নীতিমালা, যা সদস্যদের মেনে চলতে হয়। অনেক বড় সংবাদ মাধ্যমের নিজস্ব ন্যায়পাল বা ওম্বাডসম্যান থাকে, যিনি পাঠকদের অভিযোগ শোনেন এবং সংস্থার ভুল ত্রুটি নিয়ে খোলামেলা রিপোর্ট করেন। এছাড়া নিউজ কাউন্সিলের মতো স্বাধীন সংস্থাও থাকে। এআই এর যুগে এই স্বনিয়ন্ত্রণ কি যথেষ্ট? অ্যাসোসিয়েটেড প্রেসের মতো সংস্থাগুলো এরই মধ্যে এআই ব্যবহারের জন্য তাদের নিজস্ব বিস্তারিত নির্দেশিকা তৈরি করেছে। তারা বলছে কখন এআই ব্যবহার করা যাবে, কখন যাবে না এবং কিভাবে তা পাঠককে জানাতে হবে।
প্রায় সব সূত্রই একমত যে কঠোর সরকারি আইনের চেয়ে এই স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা অনেক বেশি কার্যকর। কারণ আইন অনেক সময় পরিস্থিতি বদলের সাথে তাল মেলাতে পারে না এবং মত প্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করার ঝুঁকি তৈরি করে। তাহলে আমাদের এই দীর্ঘ আলোচনার পর সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? মিডিয়া এথিক্স কোনো সাদাকালো বিষয় নয় যেখানে সব উত্তর পরিষ্কারভাবে দেয়া আছে, বরং এটা একটা গভীর দার্শনিক বিতর্ক আর অবিরাম দোটানার ক্ষেত্র। একদম। এখানে একদিকে যেমন রয়েছে সত্য, জনসেবা আর গণতন্ত্রের মতো মহৎ আদর্শ, তেমনি অন্যদিকে রয়েছে ব্যক্তিগত গোপনীয়তা, মানসিক সংবেদনশীলতা আর বাজারের মারাত্মক চাপের মতো জটিল বাস্তবতা। মূল নীতিগুলো যেমন সত্যবাদিতা বা ক্ষতি কমানো হয়তো একই থাকে, কিন্তু প্রযুক্তি প্রতিনিয়ত নতুন নতুন ধূসর এলাকা তৈরি করছে। প্লেটোর লেখা নিয়ে উদ্বেগ থেকে শুরু করে আজকের এআই নিয়ে আমাদের চিন্তা, প্রতিটি যুগেই চ্যালেঞ্জটা হল সময়ের সেরা এবং সবচেয়ে শক্তিশালী মাধ্যমটির সাথে নৈতিকতাকে খাপ খাইয়ে নেওয়া। ঠিক তাই। আর এই চ্যালেঞ্জটা এখন আর শুধু পেশাদার সাংবাদিকদের জন্য সীমাবদ্ধ নেই। আমাদের হাতে থাকা সোর্সগুলোতে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতার কথা বারবার এসেছে। আজকের দিনে স্মার্টফোনের দৌলতে আমরা প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো কন্টেন্ট তৈরি বা শেয়ার করছি। আমরা সবাই এখন এক অর্থে প্রকাশক বা পাবলিশার। আর এখানেই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা লুকিয়ে আছে। হ্যাঁ, যে প্রশ্নটি ভাবনার জন্য রেখে যেতে চাই তা হল, সাংবাদিকতার এই যে নৈতিক নীতিগুলো, সত্যতা যাচাই করা, সংবেদনশীল থাকা, কারোর ক্ষতি না করা, পক্ষপাতিত্ব এড়িয়ে চলা, এই দায়ভারগুলো কি এখন শুধু পেশাদার সাংবাদিকদের জন্য, নাকি এই ডিজিটাল যুগে আমরা যারা কন্টেন্ট তৈরি করি এবং শেয়ার করি আমাদের সবার কাঁধেই এই নৈতিকতার দায় কিছুটা হলেও বর্তায়? Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.